প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। পাঠ পরিচিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, একাদশ দ্বাদশ শ্রেণী, দ্বিতীয় পত্র, প্রথম অধ্যায়, ভারতীয় মুসলিম শাসন প্রতিষ্ঠা, ফাউন্ডেশন অব মুসলিম রুল ইন ইন্ডিয়া, পার্ট 6 থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠের শিরোনাম সিন্ধু বিজয়ের ফলাফল ও কারণ। শিক্ষণফল, এই পাঠ শেষে শিক্ষার্থীরা আরবদের সিন্ধু অভিযানের কারণসমূহের বিবরণ দিতে পারবে, আরবদের সিন্ধু বিজয়ের ফলাফল বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখে নিই সিন্ধু বিজয়ের পটভূমিকা। আরব বণিকগণ ইসলাম পূর্ব যুগ থেকেই ভারতীয় উপমহাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করত। আরবে ইসলামের আবির্ভাবের পরও এই ধারা অব্যাহত থাকে। আরব নাবিকদের অনেকেই এই উপমহাদেশের পশ্চিম ও পূর্ব উপকূলে স্থায়ীভাবে বসবাস করতে থাকে। স্থানীয় রমণীদের সাথে তাদের বিয়ে শাদীও হয়। ইসলামের আবির্ভাবের 1 শতাব্দী পর ভারতে মুসলিম শাসনের গোড়াপত্তন হয়। হুমায়ু বংশের খলিফা প্রথম ওয়ালিদ তখন আরব জাহানের খলিফা। তার অধীনে পূর্ব অঞ্চলের গভর্নর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। 712 খ্রিস্টাব্দে হাজ্জাজের নির্দেশে মুসলমানগণ ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে সিন্ধু ও মুলতান অধিকার করে। এরপর পর্যায়ক্রমে ভারতে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখে নিই আরব সম্রাট মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরের পরিচয়। আরব সাম্রাজ্যের পূর্বাঞ্চলের অর্থাৎ ইরাক প্রদেশের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের ভ্রাতুষ্পুত্র জামাতা ছিলেন তরুণ সেনাপতি ইমামউদ্দিন মুহাম্মদ বিন কাসিম। অপরদিকে সিন্ধু প্রদেশের শাসনকর্তা ছিলেন উক্ত বংশের শেষ সিন্ধুরাজ দাহির। তিনি ছিলেন সাউস বংশের শক্তিশালী হিন্দু রাজা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখে নিই সিন্ধুর অবস্থান ও পরিচিতি। চাষনামা গ্রন্থের তথ্যানুসারে 7ম শতাব্দীতে সিন্ধু ছিল ভারতের অন্যতম একটি শক্তিশালী ক্ষমতাধর রাজ্য। এই রাজ্যটি পূর্বে কাশ্মীর, পশ্চিমে মাকরান, দক্ষিণে সমুদ্র উপকূল এবং উত্তরে কেনান পর্বত দ্বারা পরিবেষ্টিত ছিল। সিন্ধু রাজ্যের রাজধানী ছিল আলোর এবং দেবল ছিল এর রাজ্যের প্রধান বন্দর। রাজা রায় সহসীর পুত্র সৈরসের সময় এ রাজ্যের সমৃদ্ধি সর্বোচ্চ শিখরে আরোহণ করে। তখন রাজ্যটি ব্রাহ্মণাবাদ, সিস্তান, ইস্কান্দা ও মুলতানের 4টি প্রদেশে বিভক্ত ছিল। রাজা সৈরস পারস্য রাজ্যের সাথে যুদ্ধে নিহত হলে তার পুত্র দ্বিতীয় রায় সৈস্যু সিন্ধু সিংহাসনে অধিষ্ঠিত হন। তার মৃত্যুর পর সাস নামক জনক প্রভাবশালী ব্রাহ্মণ মন্ত্রী সিংহাসন দখল করেন। তার মৃত্যুর পর সিংহাসন নিয়ে উত্তরাধিকার দ্বন্দ্বে পুত্র দাহির জয়লাভ করে সিংহাসনে অধিষ্ঠিত হন। এ দাহিরই ছিলেন মুসলিম অভিযানের সময় সিন্ধুর রাজা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখিনি সিন্ধু ও মুলতান অভিযানের কারণসমূহ।
তৎকালীন ভারতের সিন্ধু ও মুলতানে রাজা ছিলেন দাহির। আরব সাম্রাজ্যের খলিফা ছিলেন প্রথম ওয়ালিদ। আরব সাম্রাজ্যের পূর্ব অঞ্চল অর্থাৎ ইরাক প্রদেশের গভর্নর ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। সিন্ধু ও মুলতানের সাথে আরব শাসনের সাধারণ সীমান্ত ছিল। নানা কারণে হাজ্জাজ বিন ইউসুফ ও রাজা দাহিরের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। এই কারণে হাজ্জাজ ভারতে সিন্ধু জয় করার জন্য তার জামাতা ও ভ্রাতুষ্পুত্র ইমাদউদ্দিন মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে এক বিজয় অভিযান প্রেরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা সিন্ধু বিজয়ের কারণ নিয়ে আলোচনা করব। পরোক্ষ প্রত্যক্ষ কারণ। আরবদের সিন্ধু মুলতান অভিযানের পেছনে পরোক্ষ প্রত্যক্ষ এ দুই ধরনের কারণই কার্যকর ছিল। তৎকালীন ভারতের সিন্ধু মুলতান রাজা ছিল দাহির। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলা পূর্বেই বলেছি। এবারে আমরা দেখে নিই পরোক্ষ কারণসমূহ। ক, সম্প্রসারণবাদ নীতি। আরবদের সিন্ধু মুলতান বিজয় ছিল উমাইয়াদের সম্প্রসারণবাদী রাজ্য বিস্তার নীতিরই অংশ। বস্তুত খলিফা আল ওয়ালিদ এবং তার পূর্ব অঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ উভয়ই ছিলেন মনে প্রাণে সাম্রাজ্যবাদী। রাজ্য বিস্তারের স্বাভাবিক আকাঙ্ক্ষা তাদেরকে সিন্ধু আক্রমণে পরিচিত করে। প্রাচীন ভারতের ইতিহাস গ্রন্থের লেখক ডক্টর অতুল চন্দ্র রায় বলেন, ভারতের বাইরে সামরিক সাফল্য আরবদের রাজ্যগ্রাসী করে তুলেছিল এবং ভারত আক্রমণের পশ্চাতে তাদের লক্ষ্য ছিল রাজ্য বিস্তার করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখিনি অর্থনৈতিক কারণ। ধন সম্পদ ঐশ্বর্যে বৈভবে সমৃদ্ধ ভারতবর্ষের সাথে শরণাতীতকাল থেকে আরব দেশ বাণিজ্যিক যোগাযোগ ছিল। ইসলামের আবির্ভাবের পরেও এ যোগাযোগ অব্যাহত থাকে। ধন ঐশ্বর্য লাভ করার জন্য মুসলিম খলিফাগণ ইতোপূর্বে ভারতে বেশ কিছু অভিযান প্রেরণ করেন। অষ্টম শতকের সূচনাতে মেক্রান এবং বেলুচিস্তান আরবদের হস্তগত হয়। এই বিজয়ের মাধ্যমে তাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয় তাতে তারা আরও প্রলুব্ধ হয় এবং নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশায় সিন্ধু ও মুলতান অভিযান পরিচালনা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখিনি অরক্ষিত সীমান্ত। মুসলিম বাহিনী কিরমান ও মাকরান অধিকার করে যখন রাজা দাহিরের রাজ্যের অতি নিকটে এসে পড়ে, এ সময় সিন্ধু রাজা মাকরান রাজার সাথে একত্রিত হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। কিন্তু আবদুল্লাহ ইবনে আমর ইবনে রাবির নিকট শত্রুপক্ষ পরাজয় বরণ করে। এতে একদিকে যেমন সম্প্রসারণ ব্যতীত মুসলিম সাম্রাজ্যের সীমান্ত অরক্ষিত থাকার সম্ভাবনা থাকে, অপরদিকে হিন্দু রাজাদের শত্রুতাপূর্ণ মনোভাব এবং সামরিক হস্তক্ষেপ মুসলমানদের যুদ্ধ অভিযানে বাধ্য করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে দেখিন হিন্দু রাজন্যবর্গের বৈরী মনোভাব। পারস্য তথা ইরান অভিযানকালে হিন্দু রাজন্যবর্গ পারসিক বাহিনীর সাথে একত্রতা ঘোষণা করেছিল। ফলে মুসলিম সেনাবাহিনী একই সাথে পারসিক ও ভারতীয় উভয় বাহিনীর মোকাবেলা করতে বাধ্য হয়েছিল। এতে মুসলমানদের প্রতি হিন্দু রাজাদের বৈরী মনোভাবের প্রকাশ ঘটে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে দেখিনি রাজা দাহির কর্তৃক আরব বিদ্রোহীদের আশ্রয় দান। খলিফা আল ওয়ালিদের পূর্বাঞ্চলের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির শাসক। তার কঠোর শাসনের প্রতিবাদে বিদ্রোহী হয়ে কতিপয় আরব সীমান্ত অতিক্রম করে সিন্ধুরাজ দাহিরের নিকট আশ্রয় নেন। হাজ্জাজ তাদের ফেরত পাঠানোর দাবি জানালে দাহির তা প্রত্যাখ্যান করেন। এতে হাজ্জাজ রাজা দাহিরকে সমুচিত শিক্ষাদানের লক্ষ্যে সিন্ধু ও মুলতান অভিযান পরিচালনা করেন।
ধর্মীয় কারণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিন্ধু ও মুলতান অভিযানের পিছনে ধর্মীয় অনুপ্রেরণা ও বিশেষ ভূমিকা ছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। তবে সিন্ধু ও মুলতান অভিযানের প্রত্যক্ষ অপর পরোক্ষ কারণ বিশ্লেষণ করলে ধর্মীয় উদ্দেশ্য বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। তবে প্রাথমিক যুগে বিজেতা আরবদের বিজিত অঞ্চলে ইসলাম বিস্তারের প্রচেষ্টা বিবেচনা করলে সিন্ধু বিজয়ের পিছনে ধর্মীয় উদ্দেশ্যকে উপেক্ষা করার উপায় থাকে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখিনি রাজনৈতিক কারণ। সাসনামা গ্রন্থ এবং প্রাসঙ্গিক অন্যান্য সূত্র থেকে জানা যায় যে মুসলিম বিজয়ের প্রাক্কালে দাহির এবং তার ভাই দাহশিয়ারের মধ্যে রাজ্য ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, রাজা দাহিরের কুশাসন এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের ফলে রাজ্যটির সার্বিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। প্রতিবেশী কাশ্মীরের সাথে সংঘাতে সিন্ধুর রাজনৈতিক ও সামরিক শক্তি আরও দুর্বল হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে সাফল্যের সম্ভাবনায় আরব মুসলমানগণ সিন্ধু ও মুলতান অভিযানে উৎসাহী হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজা দাহির কর্তৃক পারসিকদের সাহায্য দান। মুসলমানদের পারস্য অভিযানকালে সিন্ধুরাজ দাহির সৈন্য দিয়ে মুসলমানদের বিরুদ্ধে পারসিকদের সহযোগিতা করেছিলেন। সিন্ধু রাজ্যের এই কাজের প্রতিশোধ নেওয়ার জন্যই মুসলমানরা সিন্ধু মুলতান আক্রমণ করে। এবারে আমরা দেখে নিই সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ, জলদস্যু কর্তৃক আরব জাহাজ লুণ্ঠন। আরবদের সিন্ধু অভিযানের প্রত্যক্ষ কারণ ছিল সিন্ধুর সমুদ্র বন্দর দেবলের সন্নিকটে সিন্ধু জলদস্যু কর্তৃক 8খানা আরব জাহাজ লুণ্ঠন। সিংহল রাজ আরব বণিকদের কয়েকজনের মৃত্যু হলে তিনি তাদের স্ত্রী পুত্র কন্যাদের একটি জাহাজে করে খলিফা ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের নিকট তা প্রেরণ করেন। সেই জাহাজগুলোতে প্রচুর পণ্য উপঢৌকন ছিল। আরবগামী জাহাজগুলো প্রতিকূল বাতাসে দেবল বন্দরে গিয়ে ওঠে। সেখানে জলদস্যুরা জাহাজের মালামাল লুণ্ঠন করে এবং সিংহলে পরলোকগত মুসলমানদের স্ত্রীপুত্র কন্যাদের বন্দী করে। এই ঘটনা শুনে হাজ্জাজ জলদস্যুদের উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিপূরণ দাবি করে রাজা দাহিরের কাছে একটি পত্র প্রেরণ করেন। রাজা দাহির এই পত্রের কোনো সদুত্তর দেননি। এই জন্য ক্রুদ্ধ হয়ে হাজ্জাজ রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য সিন্ধুর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। এবারে আমরা দেখে নিই সিন্ধু অভিযানের ঘটনাবলী। ইরাকি গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের অনুমতিক্রমে সিন্ধু রাজা দাহিরকে সমুচিত শিক্ষা দেওয়ার মানসে সর্বপ্রথম উবায়দুল্লাহর নেতৃত্বে দেবলে সেনাবাহিনী প্রেরণ করেন। কিন্তু তার এই অভিযান সফল হয়নি। উবায়দুল্লাহ শহীদ হন। এবারে আমরা দেখিনি বুদাইলের নেতৃত্বে সিন্ধু অভিযান। হাজ্জাজ বিফল মনোরথ হওয়া বা দমিবার পাত্র ছিলেন না। তিনি ওমানে অবস্থানরত তার আরেক সেনাপতি বুদাইলকে ডেকে পাঠান এবং তার অধীনে 3000 মুজাহিদ সৈন্যের আরব বাহিনী সিন্ধু অভিযানে প্রেরণ করেন। কিন্তু এবারও ভাগ্য শূন্য হলো না। বুদাইলও যুদ্ধে শহীদ হলেন। সিন্ধু অভিযানে কাসিম। হাজ্জাজ বিন ইউসুফ পরপর 2টি অভিযান ব্যর্থ হওয়ার পরেও সিন্ধু বিজয়ের সিদ্ধান্তে অটল থাকলেন। প্রথম পর্যায়ে 2টি অভিযানই ব্যর্থ হলো, এতেও তিনি দমলেন না। তৃতীয় অভিযানে উনি পাঠালেন। এই অভিযানে নেতৃত্বে ছিলেন তিনি হলেন তার ভ্রাতুষ্পুত্র জামাতা মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিমের বয়স তখন 17 বছর মাত্র।
যেহেতু আগের দুটো অভিযান ব্যর্থ হয়, এবার হাজ্জাজের প্রস্তুতি ছিল ব্যাপক। মোহাম্মদ বিন কাসিমের সৈন্যবাহিনীতে ছিল ৬,০০০ পদাতিক, ৬,০০০ উষ্ট্রারোহী, ৩,০০০ তীরন্দাজ সৈন্য, ৩,০০০ ভারবাহী পশু। তরুণ সেনানায়ক মোহাম্মদ বিন কাসিম ছিলেন অসীম সাহসী ও দৃঢ় মনোবলের অধিকারী এবং তার মধ্যে নেতৃত্ব দেওয়ার সকল গুণই বিদ্যমান ছিল। এবারে দেখিনি জাটমেট ও মাকরানের শাসকের সাহায্য। মোহাম্মদ বিন কাসিম মাকরানের ভেতর দিয়ে অগ্রসর হলেন। মাকরানের শাসকের সাথে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুললেন। মাকরানের শাসক মোহাম্মদকে একটি বাহিনী দিয়ে সাহায্য করলেন। রাজা দাহিরের অত্যাচারে অতিষ্ঠ জাট ও মেটগণও মুসলমানদের পক্ষে যোগদান করল। মুসলমানদের শক্তি বৃদ্ধির জন্য হাজ্জাজ জলপথে আর একটি দল সৈন্য প্রেরণ করলেন। বলিস্ত নামক এক প্রকার আধুনিক যুদ্ধাস্ত্র পাঠালেন। বলিস্ত বা ব্যালিস্টিক ছিল এক ধরনের ক্ষেপণাস্ত্র। এটি দিয়ে ভারী পাথর দূরে নিক্ষেপ করে শত্রুকে আঘাত করা যেত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখে নিই কিভাবে সিন্ধুর দেওয়াল বন্দর মোহাম্মদ বিন কাসিম দখল করেছিলেন। হাজ্জাজ বিন ইউসুফ কর্তৃক প্রেরিত সেনাপতি মোহাম্মদ বিন কাসিম প্রথমে সিন্ধুর দেওয়াল বন্দর অবরোধ করলেন। ব্রাহ্মণ ও রাজপুতগণ দেওয়াল বন্দর রক্ষার জন্য যথেষ্ট চেষ্টা করল, কিন্তু মোহাম্মদ বিন কাসিম ছিলেন খুবই চতুর সেনানায়ক। দেবলের প্রধান মন্দিরের চূড়ায় একটি লাল নিশান উড়ানো ছিল। মোহাম্মদ বিন কাসিম বলিস্ত দিয়ে পাথর ছুঁড়ে নিশানটি নামিয়ে ফেলার নির্দেশ দিলেন। নিশানটি নামিয়ে ফেলা হলে হিন্দুদের মনোবল ভেঙে গেল। তাদের ধারণা ছিল মন্দিরের চূড়ায় যতক্ষণ নিশান উঠবে ততক্ষণ বাইরের কোনো শত্রু দেবল দখল করতে পারবে না। হিন্দুগণ অসীম সাহসে যুদ্ধ করল, কিন্তু মুসলমানদের উন্নত রণকৌশলের কাছে তারা পরাজিত হলো। দেবল বন্দর মুসলমানদের দখলে আসলো। দেবল বন্দর দখলের পর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু নদের তীর ধরে উত্তর দিকে অগ্রসর হলেন। তিনি নিরুন, সিওয়ান, সিসাম প্রভৃতি শহর একের পর এক দখল করে নিলেন। এসব দখল করতে তাকে তেমন কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। এবারে আমরা দেখিনি যুদ্ধের খণ্ডচিত্র। আরব বাহিনীর ক্রমাগত বিজয়ে রাজা দাহির বিচলিত হয়ে পড়লেন। তিনি 50,000 সৈন্যের এক বাহিনী নিয়ে মুসলিম বাহিনী প্রতিরোধের উদ্দেশ্যে রওনা দিলেন। 712 খ্রিস্টাব্দে 20 জন মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে মুসলিম বাহিনী রাজা দাহিরের বাহিনীর মধ্যে চূড়ান্ত শক্তি পরীক্ষা হয়। যুদ্ধে রাজা পরাজিত এবং নিহত হন। এতপর রাওয়াত দুর্গ অধিকৃত হয়। মোহাম্মদ বিন কাসিম দখল করেন রাওয়াত দুর্গ। রাওয়াত দুর্গ দখলের পর সিন্ধুরাজ দাহিরের পত্নী রানীবাই জহরব্রত পালন করেন। রাজা দাহির পরাজিত নিহত হলে অল্প কিছু সৈন্য নিয়ে দাহিরের বিধবা পত্নী রানীবাই পুত্র জয় সিংহ রাওয়াত দুর্গে আশ্রয় গ্রহণ করেন, কিন্তু দুর্গ রক্ষা করা তাদের পক্ষে সম্ভবপর হয়নি, যার পরিপ্রেক্ষিতে রানীবাই অন্তপুরের অন্যান্য মহিলাদের নিয়ে জ্বলন্ত আগুনে আত্মাহুতি দিয়ে জহরব্রত পালন করেন। সিন্ধুর রাজধানী আলোর ব্রহ্মমাদ দখল। রাওয়াত দুর্গ দখলের পর মোহাম্মদ বিন কাসিম ব্রাহ্মণাবাদ দখল করেন। অতঃপর তার বাহিনী হাতে সিন্ধুর রাজধানী আলোরের পতন ঘটে। এটি রক্ষার দায়িত্বে ছিলেন দাহির পুত্র
আলোর জয় করার পর মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চলে সুশাসনের ব্যবস্থা করেছিলেন। মুলতান বিজয়। সিন্ধু রাজধানী আলোর দখলের পর সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধুর শক্তির সর্বশেষ উৎস মুলতান নগরী অবরোধ করেন। তীব্র প্রতিরোধ মোকাবেলা করে 713 খ্রিস্টাব্দে মুসলিম বাহিনী মুলতান জয় করে। ভিটি মহাজন বলেন, মুলতান থেকে আরব বাহিনী এত বেশি স্বর্ণ করায়ত্ত করেছিল যে তারা একে স্বর্ণ শহর হিসাবে আখ্যায়িত করে। মুলতান বিজয়ের পর মোহাম্মদ বিন কাসিম কনৌজ জয়ের পরিকল্পনা নেন, কিন্তু অভিযান সম্পন্ন হওয়ার পূর্বে খলিফা সুলাইমান তাকে দামেস্কে প্রত্যাবর্তনের নির্দেশ দেন। তাই তার পক্ষে আর অভিযান পরিচালনা করা সম্ভবপর হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখিনি সিন্ধু বিজয়ের ফলাফল। সিন্ধু বিজয়ের পর মোহাম্মদ বিন কাসিম সেখানকার প্রশাসনিক দায়িত্ব লাভ করেন। তিনি 712 থেকে 715 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। সিন্ধু ও মুলতানে তিনি মুসলিম প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন। ইতিপূর্বে বলেছি 715 খ্রিস্টাব্দে খলিফা আল ওয়ালিদের মৃত্যু হয়। পরবর্তী খলিফা সুলাইমান আল ওয়ালিদের আস্থাভাজন অনুগৃহীত ব্যক্তিদের প্রতি বিরূপ আচরণ শুরু করেন এবং তিনি এই কারণে মোহাম্মদ বিন কাসিমকে দামেস্কে যেতে নির্দেশ দেন। সেখানে তাকে কারারুদ্ধ করা হয়। কারাগারেই তার মৃত্যু হয়। মোহাম্মদ বিন কাসিমের অকাল মৃত্যুর ফলে তার বিজয় অভিযান সিন্ধু এবং মুলতানে সীমাবদ্ধ ছিল। বিশেষত এই কারণে মুসলমানদের সিন্ধু বিজয়ের ফলাফল সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে দ্বিমত রয়েছে। স্ট্যানলি ল্যান্ডফোল মন্তব্য করেছেন, ভারত ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান মাত্র, এটি একটি নিষ্ফল বিজয়। কোনো কোনো ঐতিহাসিক তার এই মন্তব্যকে সমর্থন করলেও কিছু ঐতিহাসিক মনে করেন মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের ফলাফল ছিল সুদূর প্রসারী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা দেখে নিই রাজনৈতিক ফলাফল। এই কথা সত্য যে মোহাম্মদ বিন কাসিমের বিজয় শুধুমাত্র সিন্ধু এবং মুলতানে সীমাবদ্ধ ছিল, কিন্তু তাই বলে এই বিজয়কে নিষ্ফল বলা যায় না। আরবরা সিন্ধু অঞ্চলে এক উন্নত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলে। আরব সৈন্যদের মধ্যে অনেকেই সিন্ধুতে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন এবং কেউ কেউ স্থানীয় রমণীদের বিবাহ করেন। এভাবে ভারতে স্থায়ী মুসলিম বসতি গড়ে ওঠে। তারা রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও অন্যান্য অবকাঠামো নির্মাণ করেন। আরব বংশধর হিন্দুগণ দীর্ঘকাল পাশাপাশি বসবাস করে। একথা অস্বীকার করার উপায় নেই যে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও মুলতান বিজয়কে পরবর্তী সময়ে মাহমুদকে ভারতে অভিযানে অনুপ্রাণিত করেছিল। সুলতান মাহমুদের পর মোহাম্মদ ঘুরি ভারতের বিস্তীর্ণ অঞ্চল জয় করেছিলেন। তবে মোহাম্মদ বিন কাসিমের বিজয়কে ভিত্তি করে পরবর্তীকালে ভারতে দীর্ঘস্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। তাই সিন্ধু বিজয়ের রাজনৈতিক ফলাফলকে নিষ্ফল বলা সঠিক হবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখে নিই ধর্মীয় ফলাফল। ভারতীয় ইতিহাসবিদ এ.এল. শ্রীবাস্তব তার দি সালতানাত অব দিল্লি গ্রন্থে মন্তব্য করেছেন যে সিন্ধু বিজয়ের সূত্র ধরেই ভারতবর্ষে ইসলামের বীজ রোপিত হয়েছিল। ব্রিটিশ শিক্ষাবিদ ঐতিহাসিক টমাস আর্নল্ড ধর্মপ্রচারক ও বণিকদের নীরব প্রচ্ছন্ন প্রচেষ্টায় ভারতবর্ষে ইসলামের প্রসার ঘটে। বহুকাল আগ থেকেই ভারতবর্ষে আরব বণিক ও ধর্মপ্রচারকদের
আগমন ঘটে। সিন্ধু ও মুলতান বিজয়ের পর ভারতবর্ষে অনেক সুফি দরবেশদের আগমন ঘটে। তাদের প্রচারিত ইসলামের শাশ্বত বাণী সাম্য, মৈত্রী, সহিষ্ণুতা, উদারতা বর্ণপ্রথার কঠিন নিগড়ে নির্যাতিত হিন্দু সম্প্রদায়কে আকৃষ্ট করে। ফলে তারা বিপুল সংখ্যায় ইসলাম ধর্মে দীক্ষিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখিনি সামাজিক ফলাফল। আরব দেশ হিন্দু বিজয়ের ফলে মুসলমানগণ হিন্দুদের প্রত্যক্ষ সংস্পর্শে আসে এবং দু সম্প্রদায়ের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে ওঠে। আরব মুসলমানদের অনেকেই বিজিত অঞ্চলে বসতি স্থাপন করে এবং স্থানীয় নারীদের বিবাহ করে। আরব বসতি অন্তঃবিবাহের ফলে আরবদের মধ্যে সিন্ধু লোকাচার, সামাজিক রীতিনীতি প্রবেশ করে। অন্যদিকে সিন্ধুবাসীর জীবনে অনেক আরবীয় বৈশিষ্ট্যের প্রভাব পড়ে। আর্য ও সেমিটিক জাতির সংমিশ্রণে এক নতুন জাতির উদ্ভব ঘটে, আর এই জাতি প্রকৃতপক্ষে ইন্দো সাসানীয় সভ্যতা কৃষ্টির ধারক ও বাহক হিসেবে ইতিহাসে খ্যাতি অর্জন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দেখে নিই অর্থনৈতিক ফলাফল। ভারতের অন্যান্য অঞ্চলের তুলনায়